হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান সময়ে জিওপলিটিক্যাল যে ইস্যুসগুলো রয়েছে বা সিচুয়েশনসটা যেদিকে যাচ্ছে, তাতে করে ইন্ডিয়ান ইকোনমির জন্য কি কি ঘটনাগুলো আগামী দিনে ঘটতে পারে বা কোন কোন জায়গাগুলো আমাদের আগামী দিনের জন্য ইম্পর্টেন্ট থাকছে। এ প্রসঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু কোনো শর্ট টার্ম মার্কেট ভিউ আমি দিচ্ছি না, সুতরাং এটার বেসিসে কেউ এইরকমভাবে কিছু মনে করবেন না যে আমি শর্ট টার্মে হয়তো কাল পরশুর মধ্যে মার্কেট এখান থেকে একটা বাউন্স করলো, আমি সেই বাউন্সটা নিয়ে কথা বলছি বা সেই টাইপের বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, সেটা কিন্তু একদমই না। এটার একটা ইকোনমির ওপর যে ইম্প্যাক্ট রয়েছে সেই ইম্প্যাক্টটা নিয়ে আমি একটা ডিসকাশন করছি। আজকে অলরেডি মার্কেট 1.86%-এর কাছাকাছি ফল করেছে, গতকালও ফল করেছিল। তাতে প্রচুর পরিমাণ শেয়ার রয়েছে, যে সমস্ত শেয়ারগুলো পুরোপুরি ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি রয়েছে, এবং এই যে ডাউনওয়ার্ডস টেন্ডেন্সিতে যাবে সেটা আপনি আমার গতকালের নেতিবাচক ভিডিও বলতে পারেন বা তার আগের দিনের নেতিবাচক যে ভিডিওগুলো বানিয়েছি, যেগুলো ডেলি ভিউজ দিই, সেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই এই একই টাইপের বক্তব্যগুলো কিন্তু উঠে এসেছিল। এনিওয়েজ, যে মার্কেটে যে সমস্ত শেয়ারগুলো আমি বলেছিলাম সেগুলো প্রত্যেকটাই ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি শেয়ারের কথাই বলা হয়েছিল, রাইট? তো এনিওয়ে, মার্কেটে এখন যে পরিস্থিতিটা সেটা হয়তো আপনি আপনার পোর্টফোলিওতে দেখতে পাচ্ছেন, বা মার্কেটে একটা বড় র্যালি হলো, তারপরে হঠাৎ করে এই যে পতন, এই পতনগুলো নিয়েও অনেকে হয়তো চিন্তিত রয়েছেন। তাই সে সমস্ত কিছু নিয়েই একটা সামগ্রিক আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে যে যুদ্ধ পরিস্থিতিটা ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছে, অর্থাৎ যে এই মধ্যপ্রাচ্যের যে পুরো যুদ্ধটা চলছে, অর্থাৎ মিডল ইস্টকে কেন্দ্র করে, সেই জায়গাতে প্রথম যে জায়গায় ইম্প্যাক্ট পড়েছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ক্রুড অয়েলের ওপর। সেটা আমরা প্রত্যেকেই জানি। ক্রুড অয়েল ছাড়াও ইন্ডিয়ার জন্য মেজর যে জায়গাটা কনসার্ন রয়েছে সেটা হচ্ছে যে গ্যাস, অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র ন্যাচারাল গ্যাসের কথা আমি বলছি সেটা নয়, এছাড়া অ্যামোনিয়া খুব একটা ইম্পর্ট্যান্ট উপাদান, এবং তার সাথে ইউরিয়া প্রোডাকশন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ব্যাহত হতে চলেছে। তার কারণ এই জাতীয় যে সারগুলো অর্থাৎ ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজারগুলো সম্পূর্ণভাবে মিডল ইস্টে তৈরি হয়, এবং মিডল ইস্ট আমাদের ফার্টিলাইজারের একটা বেশ বড় রকমের সোর্স বলা যেতে পারে। তাই মিডল ইস্টে এই যে যুদ্ধটা হচ্ছে, এর একটা বড় ইম্প্যাক্ট রয়েছে আমাদের ফার্টিলাইজার সেক্টরের মধ্যে। গভর্নমেন্ট এক্ষেত্রে যে কাজটা করে যাচ্ছে, গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি ফার্টিলাইজারের ওপর সাবসিডি দিয়ে যাচ্ছেন, যাতে করে কৃষকদের ওপর কোনো বার্ডেন না আসে। কিন্তু এটা গভর্নমেন্ট কতটা অবধি করতে পারবে সেইটা হচ্ছে ভীষণ টাফ এবং ডিফিকাল্ট একটা এরিয়া গভর্নমেন্টের জন্য। যেহেতু বাইরে থেকে এইভাবে কনস্ট্যান্টলি বিভিন্ন রকম জিনিসপত্র আমদানি করা, এবং তার প্রভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে ইউএসডি আইএনআর অর্থাৎ আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে, সে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একদিক থেকে কমতে থাকছে, তার সাথে ইউএসডি আইএনআরও ডেপ্রিসিয়েট হতে থাকছে। ইউএসডি আইএনআর যত ডেপ্রিসিয়েট হতে থাকবে তত আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু কমতে থাকবে। সুতরাং এই বিষয়টা একটা ক্যাসকেডিং এফেক্ট আমাদের, অর্থাৎ জলপ্রপাতের মতো একটা যে বিধ্বংসীকারী একটা সিচুয়েশন ইন্ডিয়ান ইকোনমির জন্য তৈরি হতে পারে, সেটা আমাদের প্রাইম মিনিস্টার অলরেডি রিয়েলাইজ করেছেন। এবং এটা রিয়েলাইজ করেই তিনি যে আবেদনটা করেছিলেন গত পরশুদিন, যে গোল্ড কেনা থেকে বিরত থাকতে হবে, আমাদের পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্টগুলো আপনি কম ইউজ করুন, বা বিভিন্ন রকমভাবে তিনি কন্টিনিউয়াসলি একটা সাবধান বাণী দিচ্ছেন, যাতে করে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে গভর্নমেন্ট যাতে ঠিক রাখতে পারে। কারণ এইটা যদি ঠিক না থাকে এবং সাবসিডি দিয়ে যদি গভর্নমেন্টকে চালাতে হয়, তাহলে সেক্ষেত্রে ফিসক্যাল ডেফিসিটও আগামী দিনে বেড়ে যাবে। আর এই সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ান ইকোনমির জন্য ভীষণ রকম খারাপ। সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে ইউরিয়ার ওপর থেকে যদি গভর্নমেন্ট কিছুটা পরিমাণ সাবসিডি তুলে নেয়, বা পেট্রোল বা ডিজেলের ওপর থেকে সাবসিডি তুলে নেয়, তাহলে যেটা ইম্প্যাক্ট পড়তে পারে সেটা হচ্ছে, একদিক থেকে পেট্রোল ডিজেলের প্রাইস বাড়তে থাকবে, উল্টো দিক থেকে এই যে সারের যদি সারের যে দাম, সেই দামটা যদি বেড়ে যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কৃষকদের ওপর একটা বার্ডেন চলে আসবে। এই সেম টাইপ অফ সিচুয়েশন কিন্তু 2014-র আগেও হয়েছিল, 2013, 2012-তেও হয়েছিল। সেই সময়ের অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম, এবং তিনি একটা অ্যাপিল জানিয়েছিলেন প্রত্যেকের কাছে যে আগামী 6 মাস 1 বছরের জন্য সেমই অ্যাপিল অন্যভাবে
যে আগামী 6 মাস 1 বছরের জন্য আপনারা কিন্তু সোনা কেনা থেকে বিরত থাকুন, কারণ ইন্ডিয়ানদের একটা নেশাই হচ্ছে যে সোনা কেনা, রাইট? প্রত্যেকটা ঘরে ঘরে যে পরিমাণ সোনা মজুদ আছে সেটাকে যদি আমরা টোটাল রিজার্ভ হিসাবে নিই দেশের, সেটা একটা হিউজ পরিমাণ দাঁড়ায়। আমরা যদি আমেরিকান অর্থনীতির কথা যারা বলি বা যারা অন্য কান্ট্রির অর্থনীতির কথা বলি, তাদের যে কমন মানুষজন আছে তাদের বাড়িতে কিন্তু এতটা পরিমাণ সোনা থাকে না। আমি কিন্তু কাউকে সোনা কেনা থেকে বিরত থাকতে বলছি সেটা কিন্তু একদমই নয়, আমি সিচুয়েশনসটা জাস্ট বলছি। এবার যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে এইভাবে অয়েল প্রাইস যদি ফ্ল্যাকচুয়েট করতে থাকে, তার সাথে সাথে আমার যদি এই রাসায়নিক যে সারগুলো রয়েছে সেগুলোর দাম যদি বাড়তে থাকে, ভারতবর্ষের বিগত 20 বছরে যেভাবে কৃষিকার্য হয়েছে তাতে করে যে সিনারিওটা এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে, যে রাসায়নিক সার ছাড়া আমাদের এখানে চাষবাস পুরোপুরিভাবে হবেই না বলা যেতে পারে। তার কারণ হচ্ছে মানে সেটা না করলে পোকামাকড় বা এইসবের উপদ্রব এত বেশি বেড়ে যাবে এবং যে প্রোডাকশন কিন্তু হেভি লেভেলের কমে যাবে। তো এই সমস্ত কিছু মিলে একটা কৃষিকার্যের জন্য বাজে রকমের ইম্প্যাক্ট করতে পারে। এই ইম্প্যাক্টটা থেকে একমাত্র বের করতে পারে গুড মনসুন সিজন, রাইট? অর্থাৎ আগামী দিনে আমাদের যে বৃষ্টিপাতটা হবে সেটা একটা বড় ভূমিকা থাকবে এবছরের ইকোনমির জন্য। সেকেন্ডলি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইউএসডি আইএনআর এর ব্যালেন্সটা গভর্নমেন্ট বা আরবিআই কিভাবে করছে, তার সাথে সাথে আমরা কিভাবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে মেনটেন করছি। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কারোর কাছেই নেই। এবং আগামী দিনে যে পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে তার একটা ইঙ্গিত কিন্তু আমরা হরদীপ সিং পুরী অর্থাৎ আমাদের যিনি পেট্রোলিয়াম মিনিস্টার আছেন তার বক্তব্য থেকেও কিছুটা পরিমাণ স্পষ্ট হয়ে গিয়েছে। এছাড়া বিভিন্নভাবে গভর্নমেন্ট এর পরে যেটা চাইছে সেটা হচ্ছে যে দেশের ইকোনমি যেন চাঙ্গা থাকে, কারণ দেশের ইকোনমি যদি আগামী দিনে ভাঙতে শুরু করে তাহলে সেটা কিন্তু বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ততার জায়গায় আসতে চলেছে। সেটা কেবলমাত্র যে দেশের ইকোনমির জন্য সেটা কিন্তু নয়, ফুড ইনফ্লেশন প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং তার ইনিশিয়াল ইন্ডিকেশন আজকের ডেটে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের সিপিআই ডেটা থেকে। অর্থাৎ আমরা যদি আজকে সিপিআই ডেটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের একটা বৃদ্ধি দেখা যাচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে। অর্থাৎ সমস্ত কিছু মিলে পুরো পরিস্থিতিটা একটা ভীষণ টাফ জায়গায় যাচ্ছে। এটা কেবলমাত্র আমার অ্যানালিসিস সেটা বলবো না, এটা প্রধানমন্ত্রীর কথা থেকে মানে সম্পূর্ণভাবে স্পষ্ট, পীযূষ গোয়েলের কথা থেকে স্পষ্ট, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মানে বক্তব্য থেকে স্পষ্ট। তাই সমস্ত জিনিসপত্র মিলে এই মুহূর্তে পরিস্থিতিটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মানে শেয়ার বাজারে আমরা যারা পার্টিসিপেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে যে সমস্ত শেয়ারগুলো আর্নিং গ্রোথ ভালো দেখাচ্ছে সেইগুলোতেই কেবলমাত্র আপনি একটা ইম্প্যাক্ট পাবেন, অর্থাৎ পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। কিন্তু এই ইকোনমিক ডাউনটার্নের জন্য বা ইকোনমির মধ্যেই খারাপ পরিস্থিতির জন্য মার্কেটের মধ্যে কিন্তু একটা বেশ বড় রকম কনসলিডেশন হওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। মার্কেটটা যেই ফল করছে অনেকেই হয়তো ভাবছেন তত করে মার্কেট অনেকটা পরিমাণ ফল করে যাবে, সেটা নাও হতে পারে। কারণ আগামী দিনে এই যে মিডল ইস্টের ইস্যু, এই ইস্যুটা কোন জায়গায় গিয়ে থামবে সেটা প্রত্যেকের হাতের বাইরে। এর একটা সবথেকে বড় এক্সাম্পল বা সবথেকে বড় যে ইভেন্টটা আগামী দিনে হতে চলেছে সেটা হচ্ছে এই 13 তারিখ থেকে শুরু করে 16 তারিখের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যাকচুয়ালি শি জিনপিংয়ের সাথে মিটিং করতে চলেছেন। এখন এই জায়গায় চায়নার যে ভূমিকাটা সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এখানে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা কিছুতেই চায়নাকে কন্ট্রোল করতে পারছে না, বিভিন্নভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু করে উঠতে পারছে না। ক্রুড অয়েল প্রাইস বাড়ার সাথে সাথেও মানে চায়নার ওপর বিশাল বড় রকম ইম্প্যাক্ট কিন্তু আসছে না। তার কারণ চায়না তাদের যে অটোমোটিভ যে সেক্টর বা তার সাথে আমরা যদি তার ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটাকে বলা হয়, অর্থাৎ এই যে গাড়ি টাড়ি ইত্যাদি চলাচল করে সেই যে বিষয়টা রয়েছে, ট্রান্সপোর্টেশন সিস্টেমটার 60% তারা অলরেডি ইলেকট্রিকে কনভার্ট করে দিয়েছেন। সুতরাং বাকি 40%-এর যে প্রাইস যদি বাড়ে তাদের পক্ষে খুব ইজি হবে আরও 20% 10% মাইগ্রেট করে যাওয়া। সেক্ষেত্রে চায়নার মেজরিটি পোর্শনটাই আমাদের
এই ক্রুড অয়েল ফ্ল্যাকচুয়েশনস থেকে কোনোভাবেই তার ইম্প্যাক্ট হবে না, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে রাশিয়ার কাছ থেকে চায়না ভালো পরিমাণ ক্রুড অয়েল পায় এবং সেটা রাশিয়া টু চায়নার মধ্যে পুরো পেট্রোলিয়ামের যে লাইন অর্থাৎ পাইপ লাইন সেটা অলরেডি বসানো আছে। সুতরাং চায়নাকে কন্ট্রোল কোনোভাবেই করতে পারছে না ইউএসএ। এবং এবার এই পরিস্থিতিতে যদি আমি চায়নার সাথে ইন্ডিয়ার কম্প্যারিজন করি তাহলে যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ইভি সেক্টরের মানে পুরো ট্রান্সপোর্টেশন সিস্টেমে ইলেকট্রিক ভেহিকেলের এই মুহূর্তে যে মার্কেট শেয়ারটা রয়েছে সেটা মাত্র 3%, যেখানে চায়না সেটা হচ্ছে 60%-এর কাছাকাছি। সুতরাং এই জায়গাতে ইন্ডিয়া অনেকটা পরিমাণ ব্যাকফুটে রয়েছে এবং এই রাইজিং ক্রুড প্রাইস, তার সাথে মিডল ইস্টের ক্রাইসিস, তার সাথে এই যে মানে সারের ওপর গভর্নমেন্টের সাবসিডি দিয়ে রাখা বা পেট্রোল ডিজেলের ওপর কন্টিনিউয়াস সাবসিডি দিয়ে রাখা, ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে বাকি যত কোম্পানি রয়েছে যারা পেট্রোল ডিজেল ইত্যাদি সার্কুলেট করে দেশের মধ্যে, সেই প্রত্যেকটা কোম্পানি 10 টাকা পার লিটার করে এই মুহূর্তে লস বিয়ার করছে। তো এই জিনিসটা কতদিন গভর্নমেন্ট টানতে পারবে সেটা নিয়েও গভর্নমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে অনিশ্চিত। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী দিনে বেশ বড় বড় রাজ্যগুলোর ইলেকশনও রয়েছে। তাই সেক্ষেত্রে বিজেপি তথা আমাদের গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টারের কাছে এটা একটা মানে গলায় কাঁটা লাগার মতো সিচুয়েশন হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কারণ এই মুহূর্তে যদি বড় রকমের প্রাইস হাইক করে তাহলে ইলেকশন হেরে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, আর যদি এই মুহূর্তে প্রাইস হাইক না করে তাহলে এই যে ফিসক্যাল ডেফিসিট সেটা কি করে পূরণ করবে, বা কারেন্সি ফ্ল্যাকচুয়েশন কি করে হ্যান্ডেল করবে, বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা কি করে মেনটেন করবে। অর্থাৎ ইকোনমি এই মুহূর্তে কিন্তু পলিটিক্স এবং ইকোনমি দুটো জিনিসই কিন্তু এই মুহূর্তে একদম টক্করে চলছে। তার সাথে জিও পলিটিক্যাল প্রেশার রয়েছে, ইউএসের তরফ থেকে হতে পারে, চায়নার তরফ থেকে হতে পারে, বা পুরো গ্লোবালি যে সিনারিওটা তৈরি হয়েছে। তো এইটা যদি এই মুহূর্তের পরিস্থিতি হয়, এই পরিস্থিতিতে বাঁচার জন্য আমাদের দেশের কয়েকটা জিনিস দেখার কথা। এক নাম্বার হচ্ছে আরবিআই আগামী দিনে কি করতে চলেছে। সেকেন্ড বিষয় হচ্ছে শি জিনপিংয়ের সাথে আমেরিকার যে মিটিংটা সেটার আউটকাম কি বেরিয়ে আসছে, আদৌ এই যুদ্ধটা ধীরে ধীরে এসকালেট করবে নাকি যুদ্ধটা থেমে যাবে সেই দিকটা দেখার। কারণ এই যুদ্ধেতে ফ্রান্স এবং তার সাথে ইউকে তাদেরও অবস্থা খুব খারাপ, তারাও কিন্তু এই যুদ্ধে শেষমেশ নামবো না করে নামতে বাধ্য হয়েছে। তাই এই সিচুয়েশন খুবই জটিল, এবং যেহেতু সিচুয়েশনস খুব জটিল তাই প্রত্যেকটা পার্টিসিপেন্ট যারা মার্কেটের বড় পার্টিসিপেন্টস আছে টাকা মার্কেট থেকে উইথড্র করছে, মার্কেট ধীরে ধীরে পতন হচ্ছে বা ফল করছে দেখতে পাচ্ছি আমরা, রাইট। প্রচুর শেয়ার রয়েছে আজকের ডেটে, যদি আপনি শেয়ার দেখেন মোস্ট অফ দ্য শেয়ার সেগুলো অ্যাব্রাপ্টলি ফল করেছে, রাইট। অর্থাৎ ভয়ঙ্করভাবে ডিভাস্টেটিংভাবে ফল করেছে। অনেকদিন পর মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে এরকম বড় আবার একটা পতন আমরা লক্ষ্য করলাম প্রায় 1.5-2 মাস পর, রাইট। তো এই যে সিনারিওটা তৈরি হচ্ছে এটা কিন্তু শেয়ার বাজারে একটা আনসার্টেনটি তৈরি করেছে, এবং এই আনসার্টেনটিটা সেই দিনই শেষ হবে যখন আমরা দেখতে পাবো পরপর 2 কোয়ার্টার আরবিআই কিন্তু তাদের যে মানে ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেট আগামী দিনে বাড়াতে চলেছে। যতক্ষণ না আরবিআই ইন্টারেস্ট রেট বাড়াতে চলেছে, মার্কেটে স্বল্প পয়সায় ইন্টারেস্ট লোকে পাচ্ছে এবং মার্কেটে বিভিন্ন যে কোম্পানি রয়েছে তারা ইন্টারেস্ট দেওয়ার প্রবণতাও বাড়ছে, অর্থাৎ লোন দেওয়ার প্রবণতা বাড়ছে, ডেট সাইকেল কাজ করছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে ইকুইটি মার্কেটে পারফরমেন্স যে ভালো হবে না এটা যারা একটু সিজন প্লেয়ার তারা প্রত্যেকেই বুঝতে পারছেন, বা এতদিনে আপনারা প্রত্যেকেই যারা মানে দীর্ঘদিন মার্কেটে আছেন, অ্যাটলিস্ট 2 বছর আছেন, তারাও বুঝে গিয়েছেন। তাদের কোয়েশ্চেন একটাই থাকে কন্টিনিউয়াসলি যে কবে মার্কেটটা আপ হবে। আমি এই কোয়েশ্চেনটা সহজ সরল উত্তর দিচ্ছি, পরপর 2 কোয়ার্টারে যদি আরবিআই রেট হাইক করে তারপরে আপনি মার্কেটের মধ্যে বড় মুভমেন্ট দেখতে পাবেন। এটা কোনো সহজ সরল ক্যান্ডেল স্টিকের অ্যানালিসিস নয়, এটা সম্পূর্ণভাবে ইকোনমি তথাপি কারেন্সি তথাপি ইন্টারেস্ট রেটের যদি আপনি কোরিলেশনগুলো বুঝতে পারেন তবেই এই টাইপের সিচুয়েশন বা আমি যে কথাটা বলছি এটা বুঝতে পারবেন। আদারওয়াইজ সিচুয়েশন জটিল আমরা সবাই জানি, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা এটাই, এই ডাউনফলের মার্কেটে এইটাই হচ্ছে সবথেকে বড় পরিমাণ ওয়েলথ বানানোর স্কোপ দেয়। যাদের একটু লং টার্ম ভিশন তাদের জন্য এই মার্কেটটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, এটুকু আমি বলতে পারি। আগামী 1-1.5-2 বছর ছোট অ্যাকুমুলেশন রাইট পার্সপেক্টিভ থেকে যদি আপনি সঠিক কোম্পানিগুলোতে ভালোভাবে অ্যাকুমুলেশন করতে পারেন,
ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানিগুলোকে যদি বিচার করেন, নিজের মাথা ঠান্ডা রেখে যদি একটু বিচার করেন, ইনস্ট্যান্টলি এই মুহূর্তে আপনার পোর্টফোলিওর কী সিচুয়েশন সেটা না বুঝে আপনার সোর্স অফ ইনকাম যদি আলাদা কিছু একটা জিনিস হয়ে থাকে, তাহলে সেই জায়গাগুলোকে ইউজ করে ছোট ছোট ক্যাপিটাল যদি আপনি ডিপ্লয় করতে পারেন, আগামী 10 বছর পর কিন্তু আপনার বড় ওয়েলথ তৈরি হবে। সুতরাং ওয়েলথ অর্থাৎ সম্পত্তি তৈরি করার যে খনিটা তৈরি করেছে মার্কেট, এটাকে কাজে লাগান, আমি এটা বলবো। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, যারা ট্রেডিং করছেন তাদের জন্য এটা স্বর্ণযুগ, রাইট? একদিক থেকে ভিক্স হু করে বাড়ছে, অপশন সেলিং সুন্দর পয়সা দেয়, এবং তার সাথে সাথে যদি আমরা দেখি এই মুহূর্তে ডাইরেকশনাল অপশন বাইংও ভালো পয়সা দিচ্ছে বিভিন্ন সময়ে, বা ডাইরেকশনাল অপশন সেলিং। তো সেই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন বা শর্ট সেলিং যদি আপনি বোঝেন, তাহলে শর্ট সেলিং করে 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 আপনি পয়সা বানাতে পারবেন। অনেকেই রাকেশ ঝুনঝুনওয়ালার উদাহরণ দেন, বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিস্থিতিতে যে উনি এত টাকার ওয়েলথ বানিয়েছেন। আপনি রাকেশ ঝুনঝুনওয়ালা সম্পর্কে বা ওয়ারেন বাফেট সম্পর্কে বা আপনি পৃথিবীর সব থেকে ভালো যিনি ট্রেডার রয়েছেন জেসি লিভারমন, ইনাদের সম্পর্কে যদি পড়েন, এনারা সব থেকে বেশি পয়সা বানিয়েছেন ফলিং মার্কেটে। তো ফলিং মার্কেট হচ্ছে ট্রেডারদের জন্য একটা সুবর্ণ সুযোগ। রাকেশ ঝুনঝুনওয়ালাও ফলিং মার্কেটে হিউজ লেভেলের পয়সা বানিয়েছেন, এবং উনি ওটা বলেও ছিলেন হর্ষদ মেহতার যে বুমটা যখন বাস্ট হলো, সেই যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডে উনি শর্ট করে করে পয়সা বানিয়েছেন। তো এই মুহূর্তে যারা শর্ট সেলিং জানেন না এবং কেবলমাত্র সুইং ট্রেডিংয়ের ভরসায় থাকেন বা কনভেনশনাল ইনভেস্টিংয়ের থট প্রসেসে বিলিভ করেন, তাদের জন্য এটা ভীষণ ডিফিকাল্ট টাইম। বাট যারা ট্রেডার, রিয়েলি ট্রেডার, কোরিলেশন ম্যাট্রিক্সগুলো যদি বোঝেন, আপনি একটা অ্যাসেট ক্লাসের সাথে আরেকটা অ্যাসেট ক্লাসের যে সম্পর্ক, সেইগুলোকে ধরে যদি আপনি ট্রেড করেন, আমি একটা উদাহরণ লাস্ট 50টা ভিডিওতে কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছি, যে আপনার যে ক্রুড অয়েল যদি বাড়ে, দেখবেন গোল্ড প্রাইস ফল করছে, আর গোল্ড প্রাইস যদি বাড়ে ক্রুড অয়েল ফল করছে। তো এই কোরিলেশনটাকে ধরেই যদি আপনি দুটো অ্যাসেট ক্লাসের মধ্যে একটা পেয়ার ট্রেডিং করতে পারেন, বা এই টাইপের কোম্পানিগুলোকে ধরে, যে সমস্ত কোম্পানিগুলো এর সাথে কোরিলেশন রয়েছে সেইগুলোকে ধরে যদি আপনি পেয়ার ট্রেডিং করতে পারেন, তাহলে আপনি পয়সা বানিয়ে নেবেন। আমি এক্সাম্পল দিচ্ছি, এই যে বড় রকমের একটা আনসার্টেনটি চলছে আজকে ডেটে, আপনি ওএনজিসি শেয়ার দেখুন এবং তার সাথে অয়েল ইন্ডিয়ার শেয়ার দেখুন, এই দুটো শেয়ারে কী লেভেলের বৃদ্ধি হয়েছে এই মার্কেটে। এটা কি থেকে হলো? এটা কোরিলেশন জানলে আপনি এই জিনিসটাকে এক্সপ্লয়েট করতে পারবেন, এই অপরচুনিটিটাকে ক্যাচ করতে পারবেন। তাই আমি বলছি সবসময় যে নিজের পজিশনটা আগে মার্কেটের রেসপেক্টে বুঝুন, নিজে কি করতে চাইছেন সেটা বুঝুন। যদি লং টার্ম ইনভেস্টার হয়ে থাকেন, শর্ট টার্ম ডিপগুলোতে প্যানিক ফিল করবেন না, রাদার আপনার কাছে যে ক্যাপিটালটা রয়েছে ছোট ছোট করে ভালো ভালো স্টক, সেগুলোকে অ্যাকুমুলেট করা শুরু করুন। কিছু না পারেন, নিফটি 20 বা এই টাইপের যে সমস্ত ইটিএফ রয়েছে সেগুলোকে ধীরে ধীরে অ্যাকুমুলেট করুন। 3 বছর 4 বছরের মধ্যেই এই প্রবলেম কেটে যাবে, 2 বছরের মধ্যেও কেটে যেতে পারে। তো যাই হোক না কেন, অর্থাৎ যখন আরবিআই ইন্টারেস্ট রেট হাইক করবে, তারপরে আপনি এটার মধ্যে যে শুট আপটা পাবেন, যে বড় পরিমাণ টাকা আপনি ইনভেস্টমেন্ট করে রাখলেন, সেটা থেকে আপনি বেশ ভালো রকম পয়সা বানাতে পারেন। যাই হোক, ভিডিওটা অনেকটা লেন্দি হলো, আর ভিডিওটাকে লেন্দি করছি না, আজকের ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।